এতক্ষণ বিশাখার সঙ্গে দেখছিলেন ব্রিটেনের পরিস্থিতি, কিন্তু ব্রিটেন একা নয়, গোটা ইউরোপ জুড়ে এই শরণার্থী সমস্যা একটা মহামারীর আকার নিচ্ছে। কারণ ইউরোপের প্রত্যেকটা দেশের জনবিন্যাস, ইউরোপের প্রত্যেকটা এগিয়ে থাকা দেশের সংস্কৃতি বদলে দিচ্ছে এই উদ্বাস্তুরা বা এই শরণার্থীরা। ফ্রান্সের পরিস্থিতি একটু দেখবেন। ফ্রান্সে পোস্ট পোল ভায়োলেন্স, যেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখতে পাই এই দেশে, এবার ফ্রান্সের নির্বাচনের পরে ফ্রান্সের সেই রকম নির্বাচন পরবর্তী হিংসা দেখা গিয়েছে রাস্তাঘাটে। সেই রকম নির্বাচন পরবর্তী হিংসা রাস্তাঘাটে ফ্রান্সে দেখা গিয়েছে। শুধু তাই নয়, শুধু ফ্রান্সে এই নির্বাচন পরবর্তী হিংসা দেখা গিয়েছে এমন নয়, পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক্স, সেই আসরকে ভেস্তে দেওয়ার চেষ্টাও শুরু হয়েছিল আবহাওয়া বা জলবায়ু রক্ষার আন্দোলনের নামে। এই পরিস্থিতি, এই সংস্কৃতি কখনো ফ্রান্সে সম্ভবত ছিল না। এই উদ্বাস্তু স্রোত শুরু হওয়ার পর থেকেই ফ্রান্সের পরিস্থিতি এইরকম হয়েছে। ফ্রান্সের পরিস্থিতি কি চুম্বকে দেখে নিন। ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলির অন্যতম ফ্রান্স, কোনো সন্দেহ নেই। ফ্রান্সেও বদলে গিয়েছে জনবিন্যাস, ঠিক যেমন ব্রিটেনের পরিস্থিতির কথা বলছিলাম, একইভাবে ফ্রান্সেও জনবিন্যাস বদলে গিয়েছে। এবং জনবিন্যাস বদলের জেরে বদলেছে ফ্রান্সের পরিস্থিতি, ফ্রান্সের সংস্কৃতিও, ফ্রান্সের আইন শৃঙ্খলা ব্যবস্থা। ছোটোখাটো ইস্যুতেও আগুন জ্বলছে আজকাল ফ্রান্সে। আজকাল ছোটোখাটো ইস্যুতেও ফ্রান্সে আগুন জ্বলে যায়। ট্রেন, বাস, রাস্তায় বিক্ষোভের আগুন জ্বলতে থাকে। ফ্রান্সে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছে দেখুন। সংকটে পড়েছে অলিম্পিক্সও। আমি একটু আগে বলছিলাম যে ফ্রান্সের নির্বাচন শেষ হওয়ার পর ফ্রান্সে ভোট পরবর্তী সন্ত্রাস শুরু হয়ে গিয়েছিল। রাস্তাঘাটে ভাঙচুর, আগুন জ্বালানো, গাড়ি পুড়িয়ে দেওয়া, বোমাবাজি করা। অলিম্পিক্সের আগে পরিবেশ রক্ষার আন্দোলনের নামে এমনভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে ফ্রান্সের পুরো কমিউনিকেশন নেটওয়ার্কের উপর, বিশেষ করে রেলপথ, সড়কপথের উপর, যে ফ্রান্সে অলিম্পিক্স সময় মতো শুরু করা যাবে কিনা, সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা, সেটা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল। বিশাখা, ফ্রান্সের মতো দেশে কোনোদিন এই পরিস্থিতি হবে এমনটাও বোধহয় দুঃস্বপ্নে কেউ কখনো ভাবেননি। সাধারণ মানুষ তো কখনোই এই ধরনের কথা ভাবতে পারেন না, এবং সেই জন্যই আমাদের কখনো কখনো বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হয় যে এইভাবে যখন ইউরোপের দুটো দেশে আমরা দেখতে পাচ্ছি এই সংকট তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এই যে জনবিন্যাস বদলে যাচ্ছে, এই আভাসটাও পাওয়া যাচ্ছে, ইঙ্গিতটাও পাওয়া যাচ্ছে, এতে করে সার্বিকভাবে কি প্রভাব পড়ছে ইউরোপের ওপর, গোটা বিশ্বের ওপর, জানার চেষ্টা করব। শুনুন কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যেটা নিয়মকানুন মেনে ইমিগ্রেশন, সেটা নয়, অবৈধভাবে প্রচুর মানুষ ইউরোপের দিকে ধাবিত হয়। এবং এই যে অবৈধ যারা দিনের পর দিন ঢুকছে, মজার কথা হচ্ছে এরা গিয়ে কিন্তু সেই দেশের সংস্কৃতি, সেই দেশের আচার ব্যবহার, সেই দেশের রাজনৈতিক পরিবেশ, সেই দেশের কনস্টিটিউশনাল নর্মের সাথে নিজেদের কিন্তু মানিয়ে নিচ্ছে না। তারা ছোট ছোট লিবিয়া, ছোট ছোট আফগানিস্তান, ছোট ছোট সিরিয়া লন্ডনে বানাচ্ছে, ঘেটো যেগুলোকে আমরা বলি। এবং সেইখানে সাধারণ মানুষ, যে একজন ব্রিটিশার, সে আস্তে আস্তে কর্নার্ড হয়ে পড়ছে তার নিজের দেশেই। শুনলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা কি বলছেন। তারা ইউরোপে এইভাবে কেন জনবিন্যাস বদল হয়েছে আর পরিস্থিতি বদল হয়েছে সেটা ব্যাখ্যা করছিলেন খুব সুন্দরভাবে। কিন্তু শুধুমাত্র কি ইউরোপেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে, নাকি আপনার আমার পায়ের তলায় যে মাটি, সেই ভারতেও একইভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে? অন্তত সেই রকম আশঙ্কা কিন্তু অত্যন্ত দায়িত্বশীল জনপ্রতিনিধিরা প্রকাশ করছেন। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই আশঙ্কা প্রকাশ করেছেন আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে। কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা, প্রথমে শুনবো। Arnab, Bengal will have a Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26, and if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051 you mean 2051.
শুনলেন জনবিন্যাস বদলের অভিযোগ এবং সেই হিসেব কিভাবে তুলে ধরছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, একই পরিস্থিতি পূর্ব ভারতেও বিরাজ করছে সেটা তিনিই বলছেন। এবং আমাদের রাজ্যের দুই বিধায়ক প্রায় একই সুরে কথা বলেছেন। মুর্শিদাবাদ জেলার দুই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র কি বলেছেন সেই বিধায়ক বা বিধায়করা এখানকার জনবিন্যাস বদল সম্পর্কে শুনে নিন। আমি যে 5টা জেলার কথা বলেছি, আমি চাইছি কেন্দ্রশাসিত অঞ্চল। নদিয়ার উত্তর থেকে আরম্ভ করে একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। এখানে শুধু ভোট পলিটিক্সের জন্য একটা সম্প্রদায়কে বারবার তুষ্টিকরণের জন্য আপনারা যেভাবে আমাদের বিরোধিতা করছেন, বাস্তব চিত্র কিন্তু তা নয়। মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষর যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে। বাংলার এই বিজেপি বিধায়করা যা বলছেন তার কি সত্যিই কোনো সার্বত্তা রয়েছে নাকি শুধুই সমালোচনা, শুধুই নিন্দা? এই নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন রাজনীতির একটা উত্তর পাওয়া যায়, কিন্তু একেবারে সরেজমিনে খতিয়ে দেখার জন্য রিপাবলিক নেটওয়ার্কের একটা স্টিং অপারেশন করা হলো। দেখা গেল বাংলাকে প্রবেশদ্বার করে সরাসরি বাংলাদেশের খুলনা থেকে, বাংলা থেকে কয়েকশো কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে পৌঁছে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। শুনুন তারা নিজেরা অন ক্যামেরা, গোপন ক্যামেরায় কি বলছেন, শুনুন। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से आए? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, शायद पेट की वजह से है, काम करके खाते सर। बांग्लादेश में किधर? वो खुन्ना जिला। कैसे आए वहाँ से? वो हम तो लेके आते हैं ना दूसरे एक आदमी से, वो थोड़ा बहुत पैसा दे तो लेके आते सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है। 1% का। हाँ, वो किसको देता है? वो मालूम नहीं किसको देता नहीं देता। वो हमारे को ऐसा आपको नाइट में उठाता है, नाइट में उठा के लेके आता है। अब कैसे लेके आता है नहीं, नाइट में तो पूरा मालूम नहीं पड़ता कैसे पड़ता नहीं पड़ता सर। वेस्ट बंगाल से आपको हाँ हाँ ट्रेन में? हाँ। वो आदमी कौन है कौन सा? वहाँ से? वो तो हमारे को जानने वाला नहीं है सर। वो भी इधर का ही है, कोलकाता का ही है। आधार कार्ड भी उसका पास है, लेकिन मेरे पास हमारा आधार कोई कार्ड आधार कार्ड नहीं है सर। वोटर आईडी? क्या भी नहीं सर, प्रूफ भी नहीं है, क्या भी इधर सर? कोनो प्रूफ नहीं है। मेरे पास हमारा कोई प्रूफ नहीं है। प्रूफ बनाने हम आपके इधर का प्रूफ बनाएगा, आधार कार्ड बनाएगा, आप बोलेगा कनाडा बोलो, हमको तो कनाडा आता नहीं। फिर हम क्या बोलेंगे, आप जिला किधर है, आपको उसका नाम क्या है, हम क्या बोलेंगे, फिर उसका आधार कार्ड बना के हमारा क्या फायदा है? के साथ कितने लोग हैं? हमारा गोडाउन में 10-12 आदमी होगा। ऐसे ही होता, 10, 12, 15 ऐसे ही होता। एक एक ग्रुप में आता है क्या? नहीं 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 सर, इंडिविजुअल? अलग 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 आता है। वो अलग अलग गरीब बंदा है, आपका मैं इधर पूरा से पूरा- आदमी है ना, उन लोग हमारा लोग को लेकर आता है कोलकाता। लेकिन हम लोग एक आदमी आता हो ना, एक आदमी को 20,000 देना पड़ता है। किसी से 15 भी लेता है, 6,000 भी लेता है, ऐसे ही लेता है। ঈশান, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের প্রশাসন যখন এই অনুপ্রবেশ বা শরণার্থী ইস্যুতে সোচ্চার, সেই জায়গা থেকে আমার ভাবতে খুব অবাক লাগে আমি যে বাংলায় বসবাস করি সেই বাংলায় অনুপ্রবেশের বিরোধিতা করে প্রশাসনের তরফ থেকে একটা কথাও বলা হয় না, বরং অবারিত দাঁড় করে কখনো দরজা খুলে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। একেবারে এই কথাটাই প্রথমে বলছিলাম, একদম আজ বাংলার প্রাইম টাইমের শুরুতে বলছিলাম যে অন্ধ হয়ে যদি আমরা বসে থাকি তাহলে প্রলয় কিন্তু বন্ধ থাকবে না। প্রলয় এলে কি পরিস্থিতি হয় সেটা আজ ইউরোপ হাড়ে হাড়ে বুঝতে পারছে। আর আমরা আমাদের বাংলাকে যে অনুপ্রবেশের জন্য অবারিত দ্বার করে দিয়ে বসে আছি, সেই বাংলার জন্য আজ ভারতের অন্যান্য প্রান্তেও জনবিন্যাস বদলে যাচ্ছে। তারা যদিও ব্যবস্থা নেওয়া শুরু করেছেন বিশাখা, তারা পদক্ষেপ করছেন, কবে এই বাংলায় পদক্ষেপ হবে সেইটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।